প্রতিটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে রক্ত থাকে 5.5 লিটার। এই রক্তে কখনো যদি প্রেশার বাড়ে, কখনো যদি উচ্চ রক্তচাপ, কখনো নিম্ন রক্তচাপ হতেই পারে। আজকে এই উচ্চ রক্তচাপ নিয়েই আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার খালিকুজ্জামান। তিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান একজন হৃদরোগ বিশেষজ্ঞ। 1967 সালের 30 জুন নরসিংদীর শিবপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মনোহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করে ফরিদপুরের চরভাদ্রসন হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। অতঃপর ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ডাক্তারিকে ব্রত হিসেবে গ্রহণ করে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান 1997 সাল থেকে চাকরি জীবন শুরু করেন। পর্যায়ক্রমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সিলেট মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং যশোর মেডিকেল কলেজে চিকিৎসা সেবা দিয়েছেন। বর্তমানে হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত আছেন। আজীবন স্বাস্থ্যসেবা দিয়ে যেতে চান রোগী বান্ধব এই চিকিৎসক। আপনার কাছে আমি যে বিষয়টি প্রথমে জানতে চাইব, যেটা আমরা হাইপারটেনশন বলি বা উচ্চ রক্তচাপ বলি, এটা আসলে কেন হচ্ছে এই উচ্চ রক্তচাপ? উচ্চ রক্তচাপ ইংরেজিতে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি হাইপারটেনশন, এটা আসলে শুধু একটা ফ্যাক্টর দিয়ে বলা যাবে না যে এই কারণে হাইপারটেনশন হচ্ছে। এর পেছনে অনেক কারণ রয়েছে। আমি যদি এর ভাগগুলো চিন্তা করে বলি, যেটা অল্প বয়সে হাই ব্লাড প্রেশার যদি হয়ে থাকে, আমরা মনে করি যে এটা সেকেন্ডারি হাইপারটেনশন বা কোনো একটা স্পেসিফিক কোনো অর্গানের রোগ থেকে হাইপারটেনশনের তৈরি হয়েছে। আরেকটা হচ্ছে যাদের বয়স বাড়তে থাকা 40 ইয়ার্স প্লাস, তারপরে হাই ব্লাড প্রেশার হচ্ছে, সেই গ্রুপটাকে আমরা বলি ইসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন। তো বেসিক্যালি হাইপারটেনশন বলতে আমরা প্রাইমারি হাইপারটেনশনটাকেই বুঝিয়ে থাকি, এবং যার বেসিক একটা সিঙ্গেল কোনো কারণ নেই। আমরা এটাকে বলি মাল্টি ফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স, মানে অনেকগুলো ফ্যাক্টরের একটা সম্মিলিত ফল হচ্ছে হাইপারটেনশন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আর জেনেটিক্স। পরিবারের যদি ঘনিষ্ঠ কারো, বিশেষ করে রক্তের ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যদি কারো হাই ব্লাড প্রেশার থেকে থাকে, তার পরবর্তী জেনারেশনের হাই ব্লাড প্রেশার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এটা একটা প্রথম ফ্যাক্টর। দ্বিতীয়, কিছু খাদ্যাভ্যাস, যেমন লবণে যদি আধিক্য থাকে আমার খাবারের মধ্যে, আমি আলগা লবণ নেই, আমি লবণ রিচ সমৃদ্ধ ফুড খেয়ে থাকি, যেমন চিপস, যেমন আচার, যেমন বিয়ের ইয়েতে খেতে গেলে আমরা যে বোরহানি খাই, এই ধরনের আচারের মধ্যে অনেক লবণ থাকে। এই জন্যে লবণ সমৃদ্ধ খাবার যদি বেশি খাই, একই সাথে যদি পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, যেগুলো প্রধানত শাকসবজি ফলমূলে পাওয়া যায়, এগুলো যদি আমরা কম খাই, একই সাথে যদি লবণ বেশি খাই, এগুলো একটা ফ্যাক্টর। অতিরিক্ত মানসিক চাপ, স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, এগুলো একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে। এছাড়াও স্থূলতা, শরীরের ওজন বেড়ে যাওয়া, আমি যদি কার্বোহাইড্রেট বেশি খাই, ফ্যাট বেশি খাই, শরীরের ওজন বেড়ে যায়, সেক্ষেত্রেও হাই ব্লাড প্রেশার হওয়ার প্রবণতা বাড়বে। অনিদ্রা, অবসাদগ্রস্ততা, ডিপ্রেশন, এগুলো ব্লাড প্রেশার বাড়তে অনেকটাই ভূমিকা পালন করে। সুতরাং আমি যদি বলি যে এটা শুধু একটা ফ্যাক্টর নয়, অনেকগুলো ফ্যাক্টরের সম্মিলিত ফলাফল হচ্ছে হাইপারটেনশন। এছাড়া যদি সেকেন্ডারি হাইপারটেনশন আমরা চিন্তা করি, তার অনেক কারণ রয়েছে। এর মধ্যে ধরেন রেনাল কারণ, কিডনির যে কোনো ধরনের রোগ, বিশেষ করে কিডনির প্যারেনকাইমাল রোগ বলি আমরা, গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাজ এ হোল। এই গ্লোমেরুলোনেফ্রাইটিস একটা শিশু থেকে শুরু করে একটা পূর্ণবয়স্ক মানুষেরও গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, তার থেকে হাইপারটেনশন হতে পারে। রেনাল আর্টারি স্টেনোসিস বলি, কিডনির এক ধরনের রক্তনালী আছে, যেগুলো চিকন হয়ে গেলে রক্ত প্রবাহের স্বল্পতা ঘটে কিডনিতে, তখন এক ধরনের উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। তারপরে কিডনির আরেকটা রোগ বলি আমরা অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটাও বেশ কমন। সাধারণত কিডনিগুলো ফুলে যায়, ফেপে যায়, এখানে সিস্ট তৈরি হয়, তারপরে হাইপারটেনশন হয়। তাহলে একটা হলো বড় গ্রুপ কিডনি ডিজিজ। সেকেন্ড আমরা আসি এন্ডোক্রাইন ডিজিজ বা এন্ডোক্রাইন হাইপারটেনশন।
এর মধ্যে থাইরয়েড গ্ল্যান্ডের যদি সমস্যা হয়, হাইপার ওর হাইপো, তারপরে আমরা বলি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যদি সমস্যা হয়, এর মধ্যে অ্যাডিশনস ডিজিজ, তারপর কুশিং ডিজিজ, তারপরে এক ধরনের রোগ আছে ফিউক্রোমোসাইটোমা, যেখানে অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন প্রচুর রক্তে চলে আসে, সেগুলো ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। তাহলে একটা চলে গেল বিশাল এন্ডোক্রাইন গ্রুপ। তারপরে আসি কোয়ার্কটেশন বা ভাস্কুলার গ্রুপ, যদি বড় রক্তনালী রয়েছে আমাদের শরীরের মধ্যে, হার্ট থেকে বেরোই, ও যদি কোনো কারণে চিকন হয়ে যায়, আইদার জন্মগত অথবা পরিবেশগত অথবা পরবর্তীতে যে কোনো কারণে, সেক্ষেত্রে হার্টের রক্তগুলো শরীরের সব জায়গায় যেতে পারে না, একটা বাধার সম্মুখীন হয়, তখন এক ধরনের ব্লাড প্রেশার বাড়ে। এছাড়াও প্রেগনেন্সিতে, বিশেষ করে ফিমেলদের প্রেগনেন্সিতে অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া রোগ আছে, এগুলো থেকেও ব্লাড প্রেশার বাড়তে পারে। তাছাড়া মাথারও যদি কোনো কারণে প্রেশার বাড়ে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি বেড়ে যায়, তার ফলশ্রুতিতেও ব্লাড প্রেশার বাড়তে পারে। কেউ বলবে যে কারো লো ব্লাড প্রেশার, তার প্রেশার ফল করছে, ব্লাড প্রেশার নাই, জিরো হয়ে গেছে, এরকম কেউ বলে। কেউ এসে বলে যে প্রেশার অনেক বেড়ে গেছে। তো আমরা দেখছি কেউ কম কেউ বেশি। আসলে এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যে প্রবলেমটা আপনি বললেন যে কারো লো ব্লাড প্রেশার হলেও এসে বলছে যে আমার প্রেশার, আরেকজন তার হাই ব্লাড প্রেশার এসেও বলছে প্রেশার, আসলে এগুলো এক ধরনের ভুল ইন্টারপ্রিটেশন বা একজন মানুষের মাথা ঘোরাচ্ছে, একজন মানুষের ঘাড় ব্যথা হচ্ছে, একজন মানুষের প্রচণ্ড মাথা ব্যথা বমি হচ্ছে। তো এগুলোর অনেক কারণ রয়েছে, শুধু হাই ব্লাড প্রেশার থেকে হচ্ছে তা না। হাই ব্লাড প্রেশার বেসিক্যালি কোনো উপসর্গের তৈরি করে না। হাই ব্লাড প্রেশার মেজরিটি অফ দি টাইমস অ্যাসিমটোমেটিক, উপসর্গবিহীন একটা রোগ। উচ্চ রক্তচাপ বলতে কি বুঝি? মানে প্রেশার কতটুকু বেশি গেলে আমরা উচ্চ রক্তচাপ, এবং আপনি বলছিলেন যে স্ট্যান্ডার্ড মেথডে মাপা, সেটা কি? আমরা যখন তখন ব্লাড প্রেশার মেপেই বলি যে আমার হাই প্রেশার হয়ে গেছে। যেমন একজন মানুষ উত্তেজিত, রাগান্বিত, অথবা কোনো কারণে প্রচণ্ড টেনশন, রাতে ঘুম হলো না, মাথা ব্যথা হচ্ছে, উনি ব্লাড প্রেশার মেপেই বললেন যে আমার হাই প্রেশার। দ্যাটস নট দ্য ওয়ে। এইভাবে ব্লাড প্রেশার মাপানো ঠিক নয়। ব্লাড প্রেশার মাপার নির্দিষ্ট পদ্ধতি আছে। যেমন আমাকে ব্লাড প্রেশার মাপার 5 মিনিটের মধ্যে, আমি 5 মিনিট আগে আমি কোনো চা নেওয়া যাবে না, কফি নেওয়া যাবে না, স্মোক করা যাবে না, অ্যালকোহল খাওয়া যাবে না। ওই অবস্থায় 5 মিনিট রেস্ট নেওয়ার পরে ডাক্তারের চেম্বারে অথবা বাসায় যেভাবেই হোক একটা জায়গায় এমনভাবে বসবেন যে উনি ব্যাক রেস্ট নিতে পারেন, পেছনে ওনার পেছনটা একটা ব্যাক রেস্টে থাকবে, ওনার পাটা ফ্লোরে রেস্টের মধ্যে থাকবে, পা উঁচু করেও করা যাবে না, এক পা আরেক পায়ের উপরও দেওয়া যাবে না। সেক্ষেত্রেও ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে ফলসলি 10 to 20 মিলিমিটার পর্যন্ত। আমি যে হাতে ব্লাড প্রেশার মাপবো সে হাতটা আমার হার্টের লেভেলে থাকতে হবে এবং হাতটা রেস্ট অবস্থায় থাকতে হবে। ব্লাড প্রেশারের কাপটা একটা স্ট্যান্ডার্ড সাইজ হতে হবে, যেটা অবশ্য সবার চেম্বারে আছে, এবং ব্লাড প্রেশার মাপতে হবে হচ্ছে জাস্ট আপার আর্মে, ঊর্ধ্ব বাহুতে ব্লাড প্রেশার মাপতে হবে। আমার যে এলবোর ব্যান্ড রয়েছে বা খাঁজ রয়েছে এর অ্যাটলিস্ট 1 ইঞ্চ উপরে ওই কাফের অংশটা থাকতে হবে, এর নিচে থাকলেও স্ট্যান্ডার্ড মাপ হবে না। এবং যে মিটারটা রয়েছে সেটা হার্টের লেভেলে হতে হবে, এবং ওই অবস্থায় ব্লাড প্রেশার মেজারমেন্ট হচ্ছে অ্যাডিকুয়েট বা প্রপার হবে। এবং ব্লাড প্রেশার মাপা অবস্থায় যে চিকিৎসক তার ব্লাড প্রেশার মাপবেন অথবা যিনি মাপবেন তিনি অথবা যার ব্লাড প্রেশার মাপা হচ্ছে ওই সময়টাতে ইট ইজ বেটার যে উনি কোনো কথা বলবেন না, দুজনেই কেউ কথা বলবেন না। তাহলে সব মিলিয়ে যদি ব্লাড প্রেশার মাপা যায়, দ্যাট উইল বি দ্য জেনুইন রেকর্ড অফ দি ব্লাড প্রেশার অফ দ্যাট পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অ্যাট দ্যাট টাইম। আমরা কোন হাতে দেখব? কেউ কেউ দেখেছি 2 হাতেই মাপছে। দেখা যায় 2 হাতের ব্লাড প্রেশারের মধ্যে একটু পার্থক্য থাকবে। প্রথম ব্লাড প্রেশার রেকর্ডটা স্ট্যান্ডার্ড অনুযায়ী 2 হাতেই মাপা উচিত, এবং যিনি বা যেই মাপবেন, যে চিকিৎসকই মাপবেন, প্রথম যে সেটিং সে সেটিংয়ে 2 হাতে মাপা উচিত। তা সাধারণত 2 হাতের ব্লাড প্রেশারে মাপায় 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত পার্থক্য হতে পারে। সাধারণত বাম হাতে ব্লাড প্রেশার ডান হাত থেকে একটু কম পাওয়া যায়। তার মানে আমি বলতে যাচ্ছি ডান হাতের ব্লাড প্রেশার মেজারমেন্ট বাম হাত থেকে 10 পর্যন্ত বেশি থাকতে পারে স্বাভাবিক অবস্থায়। সুতরাং এই পার্থক্যটা স্বাভাবিক এবং স্বাভাবিক শরীরগত জিনিস, এটা কোনো রোগ নয়। এই জন্য প্রথম সেটিংয়ে 2 হাতেই মাপতে হবে। যেই হাতে ব্লাড প্রেশার বেশি পাওয়া যাবে সেই প্রেশারটা হচ্ছে তার জন্য স্ট্যান্ডার্ড প্রেশার, এবং ভবিষ্যতে যখন রিপিট করব, আমরা ফলো আপ করব, তখন যে হাতে ব্লাড প্রেশার সে হাতের ব্লাড প্রেশারটাকে তার ব্লাড প্রেশার হিসাবে চিহ্নিত করে রেকর্ড করতে হবে। একটা হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সিস,
যে কোন সিচুয়েশনে ইমিডিয়েটলি ব্লাড প্রেশার কমাতে হবে, ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে, ইমিডিয়েটলি ভর্তি হয়ে ব্লাড প্রেশার রিডাকশনের প্রয়োজন পড়বে টু প্রোটেক্ট ইউর ইন্টারনাল অর্গানস। আরেকটা হলো হাইপারটেনসিভ আর্জেন্সি, ইউ হ্যাভ নিড টু ইমিডিয়েট রিডাকশন অফ দ্য ব্লাড প্রেশার, ইমিডিয়েটলি কমানোর প্রয়োজন, কিন্তু ইউ মে টেক টাইম। যেমন হাইপারটেনসিভ ইমার্জেন্সি যেগুলো, হার্ট অ্যাটাক এর সাথে হাইপারটেনশন অবশ্যই ইমিডিয়েটলি কমাতে হবে। এটা আমরা বলি 2 to 4 আওয়ার্সের মধ্যে তার 25% অব দি তার ব্লাড প্রেশার কমিয়ে ফেলতে হবে। আর এটা হচ্ছে হার্ট অ্যাটাকের সাথে ব্রেন স্ট্রোকের সাথে যদি হাই ব্লাড প্রেশার থাকে, লাংসে যদি পানি আসে, হাইপারটেনশনে থাকে, হাইপারটেনশন থেকে এলভিএফ, সেটাও হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি। তারপরে আমরা বলি ডিসেক্টিক অ্যানিউরিজম, রক্তনালীর এক ধরনের রোগ, ফেটে যায়, হাইপারটেনশন থেকে একটা জটিলতা হয়, একই সাথে হাইপারটেনশন ডিসেকশন, এটা হাইপারটেনসিভ ইমার্জেন্সি। আর কিছু আর্জেন্সি আছে যেগুলোকে আমরা বলি পেরি অপারেটিভ হাইপারটেনশন, অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া হাইপারটেনশন, অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া ইন হাইপারটেনসিভ ইমার্জেন্সি। কিন্তু পেরি অপারেটিভ হাইপারটেনশন হচ্ছে আমরা বলি হাইপারটেনসিভ আর্জেন্সি। এগুলো আমরা 24 ঘন্টার মধ্যে কমালেও চলবে, কিন্তু ইমার্জেন্সিগুলো 2 থেকে 4 ঘন্টার মধ্যে কমানোর প্রয়োজন, আর না হলে রোগীর অন্যান্য জটিলতা তৈরি মানে এটা তো আসলে যেটা ইমার্জেন্সি, সেক্ষেত্রে তো আপনাদের একটা প্রোটোকল থাকবেই যে প্রেশারটা না কমানো, যে কারণে তার স্ট্রোক হয়েছে, যে কারণে হার্ট অ্যাটাক হয়েছে, সে কারণটা তাকে রিলিভ করার জন্য আপনারা একটা সাস্টেইন লেভেল পর্যন্ত তার প্রেশারটা আপনি কমাবেন। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। ডক্টর খালিকুজ্জামান, আমরা আসলে প্রেশারের ওষুধ বাজারে অনেক ধরনের দেখি। কেউ প্রেশার হয়েছে ফার্মেসিতে মেপে ওষুধ শুরু করে দিল, কিন্তু আসলে প্রেশার ওষুধ খাওয়ার নিয়মটা কি বা ট্রিটমেন্ট প্রোটোকলটা কি? আমার কাছে, আপনার কাছে যখন আসেন, চিকিৎসকের কাছে যখন আসেন, শুধু তো হাই ব্লাড প্রেশার নিয়ে আসেন তা তো নয়, তার সাথে দেখা যাবে তার ডায়াবেটিস আছে, তার কোলেস্টেরল আছে, তিনি ধূমপান করেন, তার অ্যাজমা রোগ আছে, তার প্রোস্টেটের রোগ আছে, তার কিডনির প্রবলেম আছে, তার ব্রেনে একবার স্ট্রোক হয়েছে অথবা হেমোরেজ হয়েছে। সুতরাং যখন একজন মানুষ আসেন, আমরা ওভারঅল সব চিন্তা করে তার ক্ষেত্রে আমরা ওষুধ সিলেক্ট করি। তো ওষুধ সিলেকশন, তার প্রথম কথা হচ্ছে ওষুধ লাগবে কি লাগবে না। আমরা চিকিৎসাকে অনেকভাবে ভাগ করি, ওষুধ ছাড়া চিকিৎসা, ওষুধ দিয়ে চিকিৎসা, ইন্টারভেনশন দিয়ে চিকিৎসা, অপারেশন করে চিকিৎসা। তো একটা মানুষের প্রথম সেটিংয়ে ওষুধ লাগবে কি লাগবে না এটা নির্ধারণ হবে অ্যাগেইন তার লেভেল অফ দ্য ব্লাড প্রেশার, অ্যাট দ্য সেম টাইম তার আদার কোমরবিডিটিস কেমন আছে। যে একটা পেশেন্টের যদি হার্টের সমস্যা থাকে এবং হাই ব্লাড প্রেশার থাকে, সেক্ষেত্রে আমার থ্রেশহোল্ড অফ ব্লাড প্রেশার যেটা থাকবে একজন নর্মাল ইয়াং বয় বা ইয়াং পার্সন তার জন্য সেটা থাকবে না। আমি যদি বলি একজন পূর্ণ বয়স্ক মানুষের ব্লাড প্রেশার যদি 140+ সিস্টোলিক, 90+ ডায়াস্টোলিক, যদি 2 বা 3 বার 1-2 সপ্তাহের ব্যবধানে বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা চিন্তা করি তার জন্যে ইন্টারভেনশন প্রয়োজন। কি ইন্টারভেনশন? ওষুধ হতে পারে, অথবা তার জীবনাচরণের পরিবর্তন, জীবন পদ্ধতির পরিবর্তন, লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমরা বলি। এখন আমরা সুযোগ দিই কতদিন, যদি তার ব্লাড প্রেশার 180 বা 110 প্রথম সেটিংয়ে যদি আমরা পেয়ে যাই, এক সেটিংয়ে, তাহলে তাকে ব্লাড প্রেশার ওষুধ শুরু করাই ভালো। আর যদি তা না থাকে, তাহলে আমরা তাকে একটু সময় দিতে চাই, উনি এই লাইফস্টাইল মডিফিকেশন করে কতটুকু পারেন। তারপরে হলো না, তারপরে আমরা ওষুধ শুরু করি। যেটা বললেন, বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। এর মধ্যে ধরেন যে ওষুধগুলো সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো রিকমেন্ডেড, প্রায় সব ধরনের গাইডলাইনে এগুলোকে ফার্স্ট লাইন ড্রাগ বলা হয়েছে। এর মধ্যে এসি ইনহিবিটর, এআরবিস মানে অ্যাঞ্জিওটেনসিন রিসিপ্টর ব্লকার্স এবং কনভার্টিং এনজাইম ইনহিবিটরস, এটা একটা গ্রুপ। দ্বিতীয় হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তৃতীয় হচ্ছে ডায়োরিটিক্স বা পেশাব বাড়িয়ে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। এই 3টা গ্রুপটাকে আমরা ফার্স্ট লাইন বলি। এছাড়া রিজার্ভ প্যানেল আছে বেটা ব্লকার্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, তারপরে হচ্ছে আপনার আলফা ব্লকার্স, তারপর হচ্ছে আপনার সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগস, যেটা আলফা মিথাইল ডোপা প্রেগনেন্সিতে ইউজ করা যায়। তো একটা গ্রুপে অনেকগুলো ওষুধ আছে। শ্রোতা সাধারণ অনেকেই হয়তো দেখবেন যে এই ধরনের ওষুধ খেয়ে থাকছেন,
এর মধ্যে স্পেশাল সিচুয়েশন যদি বলেন, প্রেগনেন্সিতে যদি হাইপারটেনশন হয় তাহলে আমরা আলফা মিথাইল ডোপা জাতীয় ইউজ করি, যেগুলো সার ডোপা নামে খুব বহুল প্রচলিত। লেবিটোলল এক ধরনের বেটা ব্লকার ওষুধ, খুবই নিরাপদ প্রেগনেন্সিতে, যেগুলো ল্যাবিটা নামে পাওয়া যায়। তারপরে হচ্ছে যে হাইড্রালাজিন, এটাও প্রেগনেন্সিতে নিরাপদ ওষুধ। তারপর আমরা বলে থাকি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের পার্টিকুলার একটা ওষুধ, সেটা বলি আমরা নিফিডিপিন, স্লো রিলিজ ও রিটার্ড প্রিপারেশন, নট অল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। এই 4টা ড্রাগ প্রেগনেন্সিতে নিরাপদ অ্যাট এনি টাইম অফ প্রেগনেন্সি পিরিয়ড। কিন্তু অন্য ওষুধ যতই ভালো হোক, এটা নিরাপদ মায়ের জন্য হতে পারে, কিন্তু বাচ্চার জন্য এগুলো প্রচণ্ডভাবে অনিরাপদ। এই জন্য এগুলো দেওয়াটাই হচ্ছে নিষেধ, এই ওষুধগুলো ছাড়া। তারপর বলেন যে কিডনি রোগী, কিডনি রোগীদের জন্যে ACE inhibitor ARB is in the long term very effective in terms of কিডনির ড্যামেজের যে প্রক্রিয়াটা, এটাকে স্লো করে দেয়, ধীর করে দেয়। যদি কোনো প্রোটিন যায়, অ্যালবুমিন যায়, এগুলোকে কমিয়ে দেয়। একই সাথে ব্লাড প্রেশার কমায়, একই সাথে কার্ডিওভাস্কুলার প্রোটেকশন দেয়, তার হার্ট অ্যাটাকের ঝুঁকি, ব্রেন স্ট্রোকের ঝুঁকিও এই ওষুধগুলো কমিয়ে দেয় যদি কিডনি রোগী হয়। কিডনি রোগীদের ক্ষেত্রে আমরা ডায়ুরেটিক ইউজ করি, বিশেষ করে লুপ ডায়ুরেটিক্স, ফ্রুসিমাইড, টোরাসিমাইড, এই জাতীয় ওষুধ আমরা ইউজ করে থাকি। এগুলো বেশ ভালো ফল দেয়। আর এছাড়া অন্য ওষুধগুলো ইউজ করা যাবে যদি প্রয়োজন হয়। সুতরাং ফার্স্ট লাইন কিছু প্রেফার্ড ড্রাগ আছে, কিছু রিজার্ভ ড্রাগ আছে, দেওয়া যাবে না তা না। যদি হার্ট অ্যাটাকের রোগী হয় তাহলে আমরা বেটা ব্লকার সেকেন্ড লাইন, এখানে ফার্স্ট লাইন হয়ে যাবে হার্ট অ্যাটাকের রোগী। অথবা অ্যারিদমিয়া, তার হচ্ছে পালস রেট বেশি থাকে, সেক্ষেত্রে বেটা ব্লকার জাতীয় ওষুধ আমরা আগে দিই, যেগুলো বিসোপ্রোলোল, নেবিবোলোল, অর মেটোপ্রোলোল, এই জাতীয় ওষুধগুলো আমরা আগে নিয়ে আসি, বেটা ব্লকার। একই সাথে ACE inhibitor ARBও হার্টের রোগীদের জন্য খুবই প্রয়োজন, এবং এগুলো আমরা সেকেন্ড অপশন হিসাবে ইউজ করে থাকি। আমরা কোনো কোনো সময় দেখি এই ওষুধগুলো খেয়ে, যেমন অ্যামলোডিপিন জাতীয় ওষুধ খেয়ে পা ফুলে আসছে, কমপ্লিকেশন হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এটিনোলল প্রিপারেশন খেয়ে অ্যাজমা হয়ে আসতেছে, অ্যাজমা হচ্ছে। এটা আসলে কি করা উচিত? অনেকে ভয় পেয়ে যান, সাইড ইফেক্ট ছাড়া তো আসলে বেসিক্যালি কোনো ওষুধই নেই। ইভেন প্যারাসিটামল একটা সিম্পল ওষুধ, ওভার দি কাউন্টার ড্রাগ, তারও সাইড ইফেক্ট আছে। সুতরাং সাইড ইফেক্টগুলো মেনে নিয়েই এগুলো মানুষের জন্য বড় ধরনের জীবনের ঝুঁকি তৈরি করে না, এই হিসাবেই এই ওষুধগুলো পৃথিবীতে আসছে অনেক গবেষণার পরে। সুতরাং ওষুধের সাইড ইফেক্ট নিয়ে দর্শক শ্রোতাদের কোনো টেনশনের প্রয়োজন নেই। হ্যাঁ, সাইড ইফেক্ট থাকবে, সাইড ইফেক্ট আমরা কমানোর চেষ্টা করব। সাইড ইফেক্ট থাকবে, বেশি প্রবলেম হলে আমরা ওষুধ বদলাবো। সবচেয়ে কমন অকারেন্স যেটা সাইড ইফেক্ট, সেটা হচ্ছে যে অ্যামলোডিপিন অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার জাতীয় খাওয়ার পরে দেখা যায় কারো পায়ে পানি আসে এবং পা ফুলে যায়, পায়ে চাপ দিলে পায়ে ডেবে যায়, মানুষ ভয় পায় যে আমার কিডনির সমস্যা হয়ে গেল। অনেকে বলে যে আপনারা তো প্রেশার ওষুধ খাওয়ায় আমাদের কিডনিটা নষ্ট করে দিলেন। আসলে ওই পানি আসা আর কিডনির পানি আসা এক নয়, ওটা জাস্ট ওষুধের জন্য পানি আসছে। এখন কেউ যদি বলে যে আমি পানিটা অ্যাকসেপ্ট করব, অসুবিধা নেই, আমার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকুক, দ্যাটস এ গুড অ্যাপ্রোচ। ওই পানি যদি 50 বছরও থাকে আপনার কোনো ক্ষতি করবে না। সুতরাং প্রথমেই আতঙ্কিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, যদি এমন হয় ইট ইজ ডিসফিগারিং, আপনি জুতা পরতে সমস্যা হয়, হাঁটতে পাটা ভারী লাগে, আপনার চিকিৎসক ইচ্ছা করলে ওটাকে বদলিয়ে দিতে পারেন, চিকিৎসাতে পরামর্শ করে ওইটা বদলিয়ে দিতে পারেন, অথবা ডোজ কমিয়ে নিতে পারেন, অথবা এমন ওষুধ পাশাপাশি ব্যবহার করতে পারেন যেটা পানিও কমায়, প্রেশারও কমায়, আবার নিফিডিপিনের পানিও কমায়। সুতরাং এটা আপনার চিকিৎসক নির্ধারণ করে দিবেন যে কোন কম্বিনেশনে গেলে আপনার এই সাইড ইফেক্টটা কম হবে। কারণ এই সাইড ইফেক্ট আতঙ্কিত হওয়ার কারণ নেই। যেটা বললেন অ্যাজমা রোগী, এটা খুবই খেয়াল রাখতে হবে আমরা যখন চিকিৎসা দিই। অ্যাজমা রোগীদেরও বেটা ব্লকার জাতীয় ওষুধ, পার্টিকুলারলি আগের যে বেটা ব্লকারগুলো ইউজ করা হতো, প্রোপ্রানোলোল, ইভেন অ্যাটিনোলোল, এগুলো একটু ব্রঙ্কোস্পাজম বা অ্যাজমার প্রকোপটা বাড়িয়ে দিতে পারে। কিন্তু এখনকার যে বেটা ব্লকারগুলো, পার্টিকুলারলি নেবিবোলোল, সিলেক্টিভ বেটা ব্লকার বলে, সিলেক্টিভ বেটা ব্লকার, বিসোপ্রোলোল, এগুলোর তেমন একটা অ্যাজমার উপর খুব বড় ধরনের খারাপ ইম্প্যাক্ট নাই। আপনার চিকিৎসক সেটা নির্ধারণ করবেন আপনাকে কোনভাবে চেঞ্জ করে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, একজন মানুষ যখন আপনারা বলেন প্রেশার হয়েছে, প্রেশার ওষুধ উনি খেতে চান না, একবার খেলে সারা জীবন খেতে হবে, আসলে কি তাই? ওষুধ শুরু হবে আপনার প্রয়োজনে, ব্লাড প্রেশার কন্ট্রোলের প্রয়োজনে আপনাকে ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে। জিনিসটা এমন নয় যে আমি ওষুধ শুরু করলাম বলেই আমাকে খেতে হচ্ছে, তা না। কারণ হাইপারটেনশন আমার থাকবে, আপনার স্বাস্থ্যের প্রয়োজনেই আপনার প্রেশার প্রয়োজনেই সারা জীবন খেয়ে যেতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে ডোজ কমানোর প্রয়োজন পড়তে পারে, চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, অথবা এমন হয় যে ব্লাড প্রেশার কমিয়ে গেল,
তখন আমরা বাদও দিয়ে আপনাকে ফলো আপ করতে পারি। মানে আমরা বাদ দেওয়ার সম্ভাবনা আছে, এটা সুযোগ, ডাক্তার হ্যাঁ, নির্ধারণ option, করবে কোন সময় কি করতে হবে। Exactly. প্রফেসর ডাক্তার খালিকুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। প্রিয় দর্শক, উপভোগ করার জন্য। আজকে আমরা হাইপারটেনশনের বিভিন্ন দিক নিয়ে জানলাম, কখন ওষুধ খেতে হবে এবং কতদিন খেতে হবে এবং কমপ্লিকেশন হলে কী করতে হবে। দর্শক, যাদের প্রেশার আছে নিশ্চিন্ত মনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। আপনার হার্ট, কিডনি, আপনার দেহ ভালো থাকবে। দর্শক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।